পরিসংখ্যান সবার একটি আবেগের অধ্যায়, বিশেষ করে এসএসসি 26-এর জন্য, কারণ এখান থেকে সৃজনশীলেই 20 মার্ক পাওয়া যাবে। তাছাড়া আরও আমাদের যে শর্ট কোশ্চেন আছে সেটা তো আছে, কিন্তু কিছু কিছু কমন ভুলের কারণে আমরা কিন্তু এই পরিসংখ্যানে ফুল মার্কস পাবো না। তো সেই ভুলগুলো কি সেটা তোমাদেরকে আমি শেষ মুহূর্তে এসে ধরাই দিয়ে যাচ্ছি, যেন এই ভুলগুলো পরীক্ষার হলে না করো, কারণ তোমরা অনেকেই পরিসংখ্যান থেকে 2টা সৃজনশীলের উত্তর দিবা। তো খুব অল্প সময় আমি বলে দিচ্ছি। দেখো, প্রথমে এই শ্রেণী ব্যবধান নিয়ে অনেকে একটু ঝামেলায় থাকে। দেখো, অনেক সময় কোনো শ্রেণী এরকম থাকে যে 21 থেকে 30, আরেকটা শ্রেণী থাকে মনে করো যে 31 থেকে 40। এখন শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান কত? তো সবাই হিসাব করে নরমালি 30 থেকে 21 বিয়োগ করলে 9, তারপর 1 বাড়ায় ধরে, তারপর 10 হয়, এভাবে হিসাব করে। সহজ হিসাব করবা, দেখো এই 31 থেকে এই যে দ্বিতীয় যে আমাদের শ্রেণীটা থাকবে সেই শ্রেণীর নিম্নসীমা থেকে উপরের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করো সরাসরি, আর কোনো চিন্তা করার দরকার নাই। 31 থেকে 21 বিয়োগ করলে কত হয়? 10, শেষ, শ্রেণী ব্যবধান 10। ঝামেলাটা লাগে কোথায়? ঝামেলাটা লাগে হচ্ছে এই যে দেখো, এখানে যখন আরেকটা শ্রেণী থাকবে, এখানে মনে করো বলা আছে যে তোমার 21 থেকে 30 সাপোজ, বা 20 থেকে 30, আর এখানে বলা আছে 30 থেকে 40। এখন কত হবে? এখন শ্রেণী ব্যবধান কত হবে? তো এখন সবাই বলে ভাই 21 থেকে 30 যখন শ্রেণী হয় তখন শ্রেণী ব্যবধান 10, এখন 20 থেকে 30, 21 থেকে 30-এর জায়গায় 20 থেকে 30, তার মানে শ্রেণী ব্যবধান 11 না। এখানে কিন্তু এখানেও শ্রেণী ব্যবধান 10। মনে রাখবা, এই যে শ্রেণীর নিম্নসীমা থেকে উপরের শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা থেকে প্রথম শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করবা। 30 থেকে 20 বিয়োগ করলে কত হয়? 10। তার মানে এই ক্ষেত্রেও কিন্তু 10। তাহলে সোজা হিসাবে একটা জিনিস মাথায় রাখবা যে দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা থেকে প্রথম শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করলে যত হবে তত। আচ্ছা, এরপরে আসো যে গ্রাফ অঙ্কন। এই গ্রাফ অঙ্কনে অনেকে ভুল করে, এটা কিভাবে লেখে এটাই অনেকে জানে না, মানে ওরিয়েন্টেশনটা কি হবে সেটা অনেকে বুঝে না। তো আমি যদি তোমাদেরকে একটু দেখাই, তোমার পরীক্ষার হলে খাতার মধ্যে এই যে মনে করো এটা হচ্ছে তোমার পরীক্ষার হলের খাতা, ঠিক আছে? এই খাতার মধ্যে তুমি হচ্ছে যখন গ্রাফের অ্যান্সার করবা, চেষ্টা করবা এই পেজ থেকে গ্রাফটা শুরু করা, এই পেজ থেকে গ্রাফ শুরু করার চেষ্টা করবা। তাহলে এখানে থাকবে তোমার টেবিল, এখানে থাকবে তোমার বর্ণনা, আর এই পেজে গ্রাফ থাকবে। অনেকে কি করে, বর্ণনার উপরে গ্রাফ পেপারটা স্ট্যাপলিং করে ফেলে। এই জিনিসটা করবা না। দেখো, এখানে থাকবে হচ্ছে টেবিল, আর নিচের অংশে থাকবে গ্রাফের বর্ণনা, আর এই অংশে তুমি গ্রাফ পেপারটা একদম সাদা পেজের উপরে গ্রাফ পেপারটা তুমি স্ট্যাপলিং করবা। এটা যেন মাথায় থাকে। এখান থেকে তুমি হচ্ছে লেখার চেষ্টা করবা না, অবশ্যই এই পেজ থেকে দেওয়ার চেষ্টা করবা। তাহলে শিক্ষক খাতাটা দেখতে ওনার জন্য সহজ হয় এবং তোমার মার্কস পাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক বেড়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে ক এর উত্তর। দেখো, পরিসংখ্যানে আমরা সবাই জানি যে গড়, মধ্যক, প্রচুরক, গ্রাফ এই জিনিসগুলো আসবে, কিন্তু ক নাম্বারের প্রিপারেশন আমরা নিই না। দেখো, ক নাম্বারের প্রিপারেশন যদি তুমি না নাও, পরিসংখ্যান থেকে যদি 2টা প্রশ্নের উত্তর দিতে যাও, ক যদি কমন না আসে তাহলে তোমার 4 মার্ক চলে যাবে। 20 মার্কের মধ্যে 4 মার্ক চলে গেলে আর থাকে মাত্র 16 মার্ক। 4 মার্ক কিন্তু বহুত বড় একটা মার্ক তোমার পাস করার জন্য। তো এখন এই ক নাম্বারের প্রিপারেশন তোমাকে ভালো করে নিতে হবে। এরপরে আসো যে টেবিল অঙ্কন। এই টেবিল অঙ্কন নিয়ে অনেকেই দ্বিধায় দ্বন্দ্বে ভুগে যে ভাই আমি যদি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড় করি তাহলে কি কি কলাম লাগে, আমি মধ্যক অঙ্কন করতে গেলে কি কি কলাম লাগে, এই জিনিসে কিন্তু অনেকে পরীক্ষার হলে গিয়ে ভুলে যায়। ঠিক আছে, ভালোভাবে আয়ত্ত থাকলে কিন্তু ভুলার কথা না, তারপরে অনেকে ভুলে যায় পরীক্ষার প্রেসারে, সবকিছুর প্রেসারে। তো এই জন্য এটাকে তোমাকে ভালোভাবে একটু অ্যানালাইসিস করে বুঝে যে আচ্ছা গড়ে এই লাগে, এই লাগে, আমার সূত্র তো এই জিনিস লাগে, তার মানে এই কলামগুলো লাগবে। তো এই জিনিসটা একটু মাথায় নিয়ে রাখবা। আর মধ্যক শ্রেণী নির্ণয়, দেখো অনেক স্টুডেন্ট যে কাজটা করে যে প্রচুরকের ক্ষেত্রে প্রচুরক শ্রেণী নির্ণয় করে কিভাবে, যে শ্রেণীতে গণসংখ্যা বেশি সেটা প্রচুরক শ্রেণী, ওইভাবে নির্ণয় করে। এখন এই যে একটা টেবিল অঙ্কন করলাম, এই টেবিলের মধ্যে যদি বলা হয় প্রচুরক শ্রেণী কোনটি, কারণ প্রচুরক শ্রেণী আমাদের লাগবে। এল এর প্রচুরক নির্ণয় করতে বললে এল এর মানের হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, F1 বের করতে গেলেও প্রচুরক শ্রেণী লাগবে। তো সেই ক্ষেত্রে প্রচুরক শ্রেণী আমরা সহজেই জানি, যেটা হচ্ছে গণসংখ্যা বেশি সেটাই প্রচুরক শ্রেণী, এখানে 15 সবচেয়ে বেশি, এটা প্রচুরক শ্রেণী। কিন্তু মধ্যক শ্রেণীর ক্ষেত্রে তুমি এখানে 15 বেশি হলে যে মধ্যক শ্রেণী হবে ব্যাপারটা কিন্তু এইরকম না। যেমন আমি এখানে একটা টেবিল অঙ্কন করলাম, এই টেবিলের মধ্যক শ্রেণী কি, তুমি আমাকে বলবা ভাই 15, অনেকেই বলবো যে 15, কারণ এখানে গণসংখ্যা বেশি না। মধ্যক শ্রেণী বের করতে হলে তোমাকে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যাগুলো যদি আমরা বের করি, এখন মধ্যক শ্রেণী কোনটা জানো? এখানে এই সবগুলো গণসংখ্যা যোগ করলে 44 হয়। এই 44কে তুমি 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 22। এই 22টা কোন শ্রেণীতে অবস্থিত সেটা তোমাকে জানতে হবে। দেখো, এখানে ক্রমযোজিত গণসংখ্যা এই জায়গায় 14, মানে 1 থেকে 14তম পদ পর্যন্ত এই ঘরে আছে। 14 পরে শুরু হয় কত? 15। এই 15 থেকে 26তম পদ পর্যন্ত এই ঘরে আছে। তো আমরা কাকে খুঁজতেছি? আমরা খুঁজতেছি 22কে। 22 কিন্তু 15 থেকে 26তম পদের মধ্যে আছে, তার মানে এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। ঠিক আছে, এই 20 থেকে 29 এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তো এখানে যদি তুমি 15 দাও মধ্যক শ্রেণী তাহলে কিন্তু ভুল। তো এই জিনিসগুলো যেন ভুল না করো। সো তোমাদের এই পরিসংখ্যান থেকে আমার মনে হলো যে অনেকেই, যেহেতু অনেকের এটা হচ্ছে ফোকাসে থাকবে এই সাবজেক্ট, এই চ্যাপ্টারটা, সেই ক্ষেত্রে অনেকে যদি ভুল করে ফেলে তাহলে কিন্তু তার যে মার্কসটা সে আশানুরূপ মার্কস কিন্তু পাবে না। তো অবশ্যই এই মার্কসগুলো যেন তুমি প্রপারলি পাও, সেই জন্য এই ভুলগুলো ধরাই দিলাম। যারা এই ভুলের মধ্যে এখনো ছিলা, কনফিউশনে ছিলা, আশা করি কনফিউশন দূর হয়ে গিয়েছে এবং তোমরা আশা করি পরিসংখ্যান থেকে প্রপারলি অ্যান্সার করতে পারবে। আর তোমাদের জন্য অনেক শুভকামনা, সবার পরীক্ষা ভালো হোক, সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।